নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের ৪র্থ পর্ব। অন্নদাবাবু একান্ত মনে আশা করিতেছিলেন যোগেন্দ্র ভালো খবর লইয়া আসিবে। সমস্ত গোলমাল অতি সহজে পরিষ্কার হইয়া যাইবে। যোগেন্দ্র ও অক্ষয় যখন ঘরে আসিয়া প্রবেশ করিল, অন্নদাবাবু ভীতভাবে তাহাদের মুখের দিকে চাহিলেন। যোগেন্দ্র কহিল, বাবা, তুমি যে রমেশকে এতদূর পর্যন্ত বাড়াবাড়ি করিতে দিবে তাহাকে জানিত। এমন জানিলে আমি তোমাদের সঙ্গে তাহার আলাপ করাইয়া দিতাম না। অন্নদাবাবু, রমেশের সঙ্গে হেমনলিনীর বিবাহ তোমার অভিপ্রেত, এ কথা তুমি আমাকে তো অনেকবার বলিয়াছ। বাধা দিবার ইচ্ছা যদি তোমার ছিল তবে আমাকে। যোগেন্দ্র, অবশ্য একেবারে বাধা দিবার কথা আমার মনে আসে নাই, কিন্তু তাই বলিয়া। অন্নদাবাবু, ওই দেখো, ওর মধ্যে তাই বলিয়া কোথায় থাকিতে পারে? হয় অগ্রসর হইতে দিবে, নয় বাধা দিবে, এর মাঝখানে আর কি আছে? যোগেন্দ্র, তাই বলিয়া একেবারে এতটা দূর অগ্রসর? অক্ষয় হাসিয়া কহিল, কতকগুলি জিনিস আছে যা আপনার ঝোঁকেই অগ্রসর হইয়া পড়ে, তাহাকে আর প্রশ্রয় দিতে হয় না। বাড়িতে বাড়িতে আপনি বাড়াবাড়িতে গিয়া পৌঁছায়। কিন্তু যা হইয়া গেছে তা লইয়া তর্ক করিয়া লাভ কি? এখন যা করা কর্তব্য তাই আলোচনা করো। অন্নদাবাবু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিলেন, রমেশের সঙ্গে তোমাদের দেখা হইয়াছে? যোগেন্দ্র, খুব দেখা হইয়াছে, এত দেখা আশা করি নাই। এমনকি তার স্ত্রীর সঙ্গেও পরিচয় হইয়া গেল। অন্নদাবাবু নির্বাক বিস্ময়ে চাহিয়া রহিলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করিলেন, কার স্ত্রীর সঙ্গে পরিচয় হইল? যোগেন্দ্র, রমেশের স্ত্রী। অন্নদাবাবু, তুমি কি বলিতেছ আমি কিছুই বুঝিতে পারিতেছি না। কোন রমেশের স্ত্রী? যোগেন্দ্র, আমাদের রমেশের। ৫-৬ মাস আগে যখন সে দেশে গিয়াছিল তখন সে বিবাহ করিতেই গিয়াছিল। অন্নদাবাবু, কিন্তু তার পিতার মৃত্যু হইল বলিয়া বিবাহ ঘটিতে পারে নাই। যোগেন্দ্র, মৃত্যুর পূর্বেই বিবাহ হইয়া গেছে। অন্নদাবাবু স্তব্ধ হইয়া বসিয়া মাথায় হাত বুলাইতে লাগিলেন। কিছুক্ষণ ভাবিয়া বলিলেন, তবে তো আমাদের হেমের সঙ্গে তাহার বিবাহ হইতেই পারে না। যোগেন্দ্র, আমরা তো তাই বলিতেছি। অন্নদাবাবু, তোমরা তো তাই বলিলে, এদিকে যে বিবাহের আয়োজন সমস্তই প্রায় ঠিক হইয়া গেছে। এ রবিবারে হইল না বলিয়া পরের রবিবারের দিন স্থির করিয়া চিঠি বিলি হইয়া গেছে। আবার সেটা বন্ধ করিয়া ফের চিঠি লিখিতে হইবে। যোগেন্দ্র কহিল, একেবারে বন্ধ করিবার দরকার কি? কিছু পরিবর্তন করিয়া কাজ চালাইয়া লওয়া যাইতে পারে। অন্নদাবাবু আশ্চর্য হইয়া কহিলেন, ওর মধ্যে পরিবর্তন কোনখানটায় করিবে? যোগেন্দ্র, যেখানে পরিবর্তন করা সম্ভব সেইখানেই করিতে হইবে। রমেশের বদলে আর কোনো পাত্র স্থির করিয়া আসছে রবিবারই যেমন করিয়া হোক কর্ম সম্পন্ন করিতে হইবে, নহিলে লোকের কাছে মুখ দেখাইতে পারিব না। বলিয়া যোগেন্দ্র একবার অক্ষয়ের মুখের দিকে চাহিল। অক্ষয় বিনয় মুখ নত করিল। অন্নদাবাবু, পাত্র এত শীঘ্র পাওয়া যাইবে? যোগেন্দ্র, সে তুমি নিশ্চিন্ত থাকো। অন্নদাবাবু, কিন্তু হেমকে তো রাজি করাইতে হইবে। যোগেন্দ্র, রমেশের সমস্ত ব্যাপার শুনিলে সে নিশ্চয় রাজি হইবে। অন্নদাবাবু, তবে যা তুমি ভালো বিবেচনা হয় তাই করো। কিন্তু রমেশের বেশ সঙ্গতিও ছিল, আবার উপার্জনের মতো বিদ্যাবুদ্ধিও ছিল। এই পরশু আমার সঙ্গে কথা ঠিক হইয়া গেল সে এটোয়ায় গিয়া প্র্যাকটিস করিবে। এর মধ্যে দেখো দেখি কি কাণ্ড। যোগেন্দ্র, সেজন্য কেন চিন্তা করিতেছ বাবা? এটোয়াতে রমেশ এখনো প্র্যাকটিস করিতে পারিবে। একবার হেমকে ডাকিয়া আনি, আর তো বেশি সময় নাই।
কিছুক্ষণ পরে যোগেন্দ্র হেমনলিনীকে লইয়া ঘরে প্রবেশ করিল। অক্ষয় ঘরের এক কোণে বইয়ের আলমারির আড়ালে বসিয়া রহিল। যোগেন্দ্র কহিল, হেম, বসো, তোমার সঙ্গে একটু কথা আছে। হেমনলিনী স্তব্ধ হইয়া চৌকিতে বসিল। সে জানিত তাহার একটা পরীক্ষা আসিতেছে। যোগেন্দ্র ভূমিকাচ্ছলে জিজ্ঞাসা করিল, রমেশের ব্যবহারে সন্দেহের কারণ তুমি কিছুই দেখিতে পাও না? হেমনলিনী কোনো কথা না বলিয়া কেবল ঘাড় নাড়িল। যোগেন্দ্র, সে যে বিবাহের দিন 1 সপ্তাহ পিছাইয়া দিল, তাহার এমন কি কারণ থাকিতে পারে যাহা আমাদের কারোর কাছে বলা চলে না? হেমনলিনী চোখ নিচু করিয়া কহিল, কারণ অবশ্যই কিছু আছে। যোগেন্দ্র, সে তো ঠিক কথা, কারণ তো আছেই, কিন্তু সে কি সন্দেহজনক না? হেমনলিনী আবার নীরবে ঘাড় নাড়িয়া জানাইল, না। তাহাদের সকলের চেয়ে রমেশের উপরেই এমন অসন্দিগ্ধ বিশ্বাসে যোগেন্দ্র রাগ করিল। সাবধানে ভূমিকা করিয়া কথা পাড়া আর চলিল না। যোগেন্দ্র কঠিনভাবে বলিতে লাগিল, তোমার তো মনে আছে, রমেশ মাস 6 আগে তাহার বাপের সঙ্গে দেশে চলিয়া গিয়াছিল। তাহার পরে অনেক দিন তাহার কোনো চিঠিপত্র না পাইয়া আশ্চর্য হইয়া গিয়াছিলাম। ইহাও তুমি জানো যে রমেশ 2 বেলা আমাদের এখানে আসিত, যে বরাবর আমাদের পাশের বাড়িতে বাসা লইয়াছিল, সে কলিকাতায় আসিয়া আমাদের সঙ্গে একবারও দেখাও করিল না, অন্য বাসায় গিয়া গা ঢাকা দিয়া রহিল। ইহা সত্ত্বেও তোমরা সকলে পূর্বের মতো বিশ্বাসেই তাহাকে ঘরে ডাকিয়া আনিলে। আমি থাকিলে এমন কি কখনো ঘটিতে পারিত? হেমনলিনী চুপ করিয়া রহিল। যোগেন্দ্র, রমেশের এইরূপ ব্যবহারে কোনো অর্থ তোমরা খুঁজিয়া পাইয়াছ? এ সম্বন্ধে একটা প্রশ্নও কি তোমাদের মনে উদয় হয় নাই? রমেশের পরে এত গভীর বিশ্বাস? হেমনলিনী নিরুত্তর। যোগেন্দ্র, আচ্ছা, বেশ কথা, তোমরা সরল স্বভাব, কাহাকেও সন্দেহ করো না। আশা করি আমার উপরেও তোমার কতকটা বিশ্বাস আছে। আমি নিজে স্কুলে গিয়া খবর লইয়াছি, রমেশ তাহার স্ত্রী কমলাকে সেখানে বোর্ডার রাখিয়া পড়াইতেছিল। ছুটির সময়ও তাহাকে সেখানে রাখিবার বন্দোবস্ত করিয়াছিল। হঠাৎ 2-3 দিন হইল স্কুলের কর্ত্রীর নিকট হইতে রমেশ চিঠি পাইয়াছে যে ছুটির সময় কমলাকে স্কুলে রাখা হইবে না। আজ তাহার ছুটি হইয়াছে। কমলাকে স্কুলের গাড়ি দর্জিপাড়ায় তাহাদের সাবেক বাসায় পৌঁছাইয়া দিয়াছে। সেই বাসায় আমি নিজে গিয়াছি। গিয়া দেখিলাম কমলা বটিতে আপেলের খোসা ছাড়াইয়া কাটিয়া দিতেছে। রমেশ তাহার সম্মুখে মাটিতে বসিয়া 1-1 টুকরা লইয়া মুখে পুড়িতেছে। রমেশকে জিজ্ঞাসা করিলাম, ব্যাপারখানা কি? রমেশ বলিল, সে এখন আমাদের কাছে কিছুই বলিবে না। যদি রমেশ একটা কথাও বলিত যে কমলা তাহার স্ত্রী নয়, তাহলেও না হয় সেই কথাটুকুর উপর নির্ভর করিয়া কোনো মতে সন্দেহকে শান্ত করিয়া রাখিবার চেষ্টা করা যাইত। কিন্তু সে হাঁ না কিছুই বলিতে চায় না। এখন ইহার পরেও কি রমেশের উপর বিশ্বাস রাখিতে চাও? প্রশ্নের উত্তরের অপেক্ষায় যোগেন্দ্র হেমনলিনীর মুখের প্রতি নিরীক্ষণ করিয়া দেখিল। তাহার মুখ অস্বাভাবিক বিবর্ণ হইয়া গেছে এবং তাহার যতটা জোর আছে 2 হাতে চৌকির হাতা চাপিয়া ধরিবার চেষ্টা করিতেছে। মুহূর্তকাল পরেই সম্মুখের দিকে ঝুঁকিয়া পড়িয়া মূর্ছিত হইয়া চৌকি হইতে সে নিচে পড়িয়া গেল। অন্নদাবাবু ব্যাকুল হইয়া পড়িলেন। তিনি ভুল উণ্ঠিতা হেমনলিনীর মাথা 2 হাতে বুকের কাছে তুলিয়া লইয়া কহিলেন, মা, কি হইল মা? ওদের কথা তুমি কিছুই বিশ্বাস করিও না, সব মিথ্যা। যোগেন্দ্র তাহার পিতাকে সরাইয়া তাড়াতাড়ি হেমনলিনীকে একটা সোফার উপর তুলিল। নিকটে কোঁজায় জল ছিল, সেই জল লইয়া তাহার মুখে চোখে বারংবার ছিটাইয়া দিল এবং অক্ষয় একখানা হাত পাখা লইয়া তাহাকে বেগে বাতাস করিতে লাগিল। হেমনলিনী অনতিকাল পরে চোখ খুলিয়াই চমকিয়া উঠিল। অন্নদাবাবুর দিকে চাহিয়া চিৎকার করিয়া বলিল, বাবা, বাবা, অক্ষয়বাবুকে এখান হইতে সরিয়া যাইতে বলো। অক্ষয় পাখা রাখিয়া ঘরের বাহিরে দরজার আড়ালে গিয়া দাঁড়াইল। অন্নদাবাবু সোফার উপরে হেমনলিনীর পাশে বসিয়া তাহার মুখে গায়ে হাত বুলাইতে লাগিলেন এবং গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কেবল একবার বলিলেন, মা। দেখিতে দেখিতে হেমনলিনীর 2 চক্ষু দিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিল।
পিতার জানুর ওপর বুক চাপিয়া ধরিয়া তাহার অসহ্য রোদনের বেগ সংবরণ করিতে চেষ্টা করিল। অন্নদাবাবু অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিতে লাগিলেন, মা, তুমি নিশ্চিন্ত থাকো। রমেশকে আমি খুব জানি, সে কখনোই অবিশ্বাসী নয়। যোগেন নিশ্চয়ই ভুল করিয়াছে। যোগেন্দ্র আর থাকিতে পারিল না, কহিল, বাবা, মিথ্যা আশ্বাস দিও না। এখনকার মতো কষ্ট বাঁচাইতে গিয়া উহাকে দ্বিগুণ কষ্টে ফেলা হইবে। বাবা, হেমকে এখন কিছুক্ষণ ভাবিবার সময় দাও। হেমনলিনী তখনই পিতার জানু ছাড়িয়া উঠিয়া বসিল এবং যোগেন্দ্রের মুখের দিকে চাহিয়া কহিল, আমার যাহা ভাবিবার সব ভাবিয়াছি। যতক্ষণ তাহার নিজের মুখ হইতে না শুনিব ততক্ষণ আমি কোনো মতেই বিশ্বাস করিব না, ইহা নিশ্চয় জানিও। এই কথা বলিয়া সে উঠিয়া পড়িল। অন্নদাবাবু ব্যস্ত হইয়া তাহাকে ধরিলেন, কহিলেন, পড়িয়া যাইবে। হেমনলিনী অন্নদাবাবুর হাত ধরিয়া তাহার শোবার ঘরে গেল। বিছানায় শুইয়া কহিল, বাবা, আমাকে একটুখানি একলা রাখিয়া যাও, আমি ঘুমাইব। অন্নদাবাবু কহিলেন, হরির মাকে ডাকিয়া দিব, বাতাস করিবে। হেমনলিনী কহিল, বাতাসের দরকার নাই বাবা। অন্নদাবাবু পাশের ঘরে গিয়া বসিলেন। এই কন্যাটিকে 6 মাসের শিশু অবস্থায় রাখিয়া ইহার মা মারা যায়। সেই হেমের মার কথা তিনি ভাবিতে লাগিলেন। সেই সেবা, সেই ধৈর্য, সেই চিরপ্রসন্নতা মনে পড়িল। সেই গৃহলক্ষ্মীরই প্রতিমার মতো যে মেয়েটি এতদিন ধরিয়া তাহার কোলের ওপর বাড়িয়া উঠিয়াছে, তাহার অনিষ্ট আশঙ্কায় তাহার হৃদয় ব্যাকুল হইয়া উঠিল। পাশের ঘরে বসিয়া বসিয়া তিনি মনে মনে তাহাকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, মা, তোমার সকল বিঘ্ন দূর হোক, চিরদিন তুমি সুখে থাকো। তোমাকে সুখী দেখিয়া, সুস্থ দেখিয়া, যাহাকে ভালোবাসো তাহার ঘরের মধ্যে লক্ষ্মীর মতো প্রতিষ্ঠিত দেখিয়া আমি যেন তোমার মার কাছে যাইতে পারি। এই বলিয়া জামার প্রান্তে আর্দ্র চক্ষু মুছিলেন। মেয়েদের বুদ্ধির প্রতি যোগেন্দ্রর পূর্ব হইতেই যথেষ্ট অবজ্ঞা ছিল, আজ তাহা আরো দৃঢ় হইল। ইহারা প্রত্যক্ষ প্রমাণও বিশ্বাস করে না। ইহাদিগকে লইয়া কি করা যাইবে? দুইয়ে দুইয়ে যে 4 হইবেই, তাহাতে মানুষের সুখই হোক আর দুঃখই হোক, তাহা ইহারা স্থল বিশেষে অনায়াসেই অস্বীকার করিতে পারে। যুক্তি যদি কালোকে কালোই বলে আর ইহাদের ভালোবাসা তাহাকে বলে সাদা, তবে যুক্তি বেচারার উপরে ইহারা ভারী খাপ্পা হইয়া উঠিবে। ইহাদিগকে লইয়া যে কি করিয়া সংসার চলে তাহা যোগেন্দ্র কিছুতেই ভাবিয়া পাইল না। যোগেন্দ্র ডাকিল, অক্ষয়। অক্ষয় ধীরে ধীরে ঘরে প্রবেশ করিল। যোগেন্দ্র কহিল, সব তো শুনিয়াছ, এখন ইহার উপায় কি? অক্ষয় কহিল, আমাকে এসব কথার মধ্যে কেন মিছামিছি টানো ভাই? আমি এতদিন কোনো কথাই বলি নাই, তুমি আসিয়াই আমাকে এই মুশকিলে ফেলিয়াছ। যোগেন্দ্র, আচ্ছা, সেসব নালিশের কথা পরে হইবে। এখন হেমনলিনীর কাছে রমেশের নিজের মুখে সকল কথা কবুল না করাইলে উপায় দেখি না। অক্ষয়, পাগল হইয়াছ? মানুষ নিজের মুখে? যোগেন্দ্র, কিংবা যদি একটা চিঠি লেখে, তাহা হইলে আরো ভালো হয়। তোমাকে এই ভার লইতেই হইবে, কিন্তু আর দেরি করিলে চলিবে না। অক্ষয় কহিল, দেখি কতদূর কি করতে পারি। রাত্রি 9টার সময় রমেশ কমলাকে লইয়া শিয়ালদহ স্টেশনে যাত্রা করিল। যাইবার সময় একটু ঘুরপথ দিয়া গেল। গাড়োয়ানকে অনাবশ্যক গোটাকতক গলি ঘুরাইয়া লইল। কলুটলায় একটা বাড়ির কাছে আসিয়া আগ্রহ সহকারে মুখ বাড়াইয়া দেখিল। পরিচিত বাড়ির তো কোনো পরিবর্তন হয় নাই। রমেশ এমন একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল যে নিদ্রাবিষ্ট কমলা চকিত হইয়া উঠিল। জিজ্ঞাসা করিল, তোমার কি হইয়াছে? রমেশ উত্তর করিল, কিছুই না। আর কিছুই বলিল না। গাড়ির অন্ধকারে চুপ করিয়া বসিয়া রহিল। দেখিতে দেখিতে গাড়ির কোণে মাথা রাখিয়া কমলা আবার ঘুমাইয়া পড়িল। ক্ষণকালের জন্য কমলার অস্তিত্বকে রমেশের যেন অসহ্য বোধ হইল। গাড়ি যথাসময়ে স্টেশনে পৌঁছিল। একটি 2nd ক্লাস গাড়ি পূর্ব হইতেই রিজার্ভ করা ছিল। রমেশ ও কমলা তাহাতে উঠিল। একদিকের বেঞ্চিতে কমলার জন্য বিছানা পাতিয়া গাড়ির বাতির নিচে পর্দা টানিয়া অন্ধকার করিয়া দিয়া রমেশ কমলাকে কহিল, অনেকক্ষণ তোমার শোবার সময় হইয়া গেছে, এইখানে তুমি ঘুমাও। কমলা কহিল, গাড়ি ছাড়িলে আমি ঘুমাইব,
ততক্ষণ আমি এই জানালার ধারে বসিয়া একটু দেখিব। রমেশ রাজি হইল। কমলা মাথায় কাপড় টানিয়া প্ল্যাটফর্মের দিকের আসন প্রান্তে বসিয়া লোকজনের আনাগোনা দেখিতে লাগিল। রমেশ মাঝের আসনে বসিয়া অন্যমনস্কভাবে চাহিয়া রহিল। গাড়ি যখন সবে ছাড়িয়াছে এমন সময় রমেশ চমকিয়া উঠিল। হঠাৎ মনে হইল তাহার একজন চেনা লোক গাড়ির অভিমুখে ছুটিয়াছে। পরক্ষণেই কমলা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। রমেশ জানলা হইতে মুখ বাড়াইয়া দেখিল রেলওয়ে কর্মচারীর বাধা কাটাইয়া একজন লোক কোনো ক্রমে চলন্ত গাড়িতে উঠিয়াছে এবং টানাটানিতে তাহার চাদর কর্মচারীর হাতেই রহিয়া গেছে। চাদর লইবার জন্য সে ব্যক্তি যখন জানলা হইতে ঝুঁকিয়া পড়িয়া হাত বাড়াইল, তখন রমেশ তাহাকে স্পষ্ট চিনিতে পারিল সে আর কেহ নয়, অক্ষয়। এই চাদর কাড়াকাড়ির দৃশ্যে অনেকক্ষণ পর্যন্ত কমলার হাসি থামিতে চাহিল না। রমেশ কহিল, 10:30 বাজিয়া গেছে, গাড়ি ছাড়িয়াছে, এইবার তুমি ঘুমাও। বালিকা বিছানায় শুইয়া যতক্ষণ না ঘুম আসিল মাঝে মাঝে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। কিন্তু এই ব্যাপারে রমেশের বিশেষ কৌতুকবোধ হইল না। রমেশ জানিত কোনো পল্লীগ্রামের সহিত অক্ষয়ের কোনো সম্বন্ধ ছিল না। সে পুরুষানুক্রমে কলিকাতাবাসী। আজ রাত্রে এমন ঊর্ধ্বশ্বাসে সে কলিকাতা ছাড়িয়া কোথায় যাইতেছে? রমেশ নিশ্চয় বুঝিল অক্ষয় তাহারই অনুসরণে চলিয়াছে। অক্ষয় যদি তাহাদের গ্রামে গিয়া অনুসন্ধান আরম্ভ করে এবং সেখানে রমেশের সপক্ষ বিপক্ষ মণ্ডলীর মধ্যে এই কথা লইয়া একটা ঘাঁটাঘাঁটি হইতে থাকে, তবে সমস্ত ব্যাপারটা কিরূপ জঘন্য হইয়া উঠিবে তাহাই কল্পনা করিয়া রমেশের হৃদয় অশান্ত হইয়া উঠিল। তাহাদের পাড়ায় কে কি বলিবে, কিরূপ ঘোট চলিবে, তাহা রমেশ যেন প্রত্যক্ষবৎ দেখিতে লাগিল। কলিকাতার মতো শহরে সকল অবস্থাতেই অন্তরাল খুঁজিয়া পাওয়া যায়, কিন্তু ক্ষুদ্র পল্লীর গভীরতা কম বলিয়াই অল্প আঘাতেই তাহার আন্দোলনের ঢেউ উত্তাল হইয়া ওঠে। সেই কথা যতই চিন্তা করিতে লাগিল রমেশের মন ততই সংকুচিত হইতে লাগিল। ব্যারাকপুরে যখন গাড়ি থামিল, রমেশ মুখ বাড়াইয়া দেখিতে লাগিল অক্ষয় নামিল না। নৈহাটিতে অনেক লোক উঠানামা করিতে লাগিল, তাহার মধ্যে অক্ষয়কে দেখা গেল না। একবার বৃথা আশায় বগুলা স্টেশনেও রমেশ ব্যগ্র হইয়া মুখ বাড়াইল। অবরোহীদের মধ্যে অক্ষয়ের চিহ্ন নাই। তাহার পরের আর কোনো স্টেশনে অক্ষয়ের নামিবার কোনো সম্ভাবনা সে কল্পনা করিতে পারিল না। অনেক রাত্রে শ্রান্ত হইয়া রমেশ ঘুমাইয়া পড়িল। পরদিন প্রাতে গোয়ালন্দে গাড়ি পৌঁছিলে রমেশ দেখিল অক্ষয় মাথায় মুখে চাদর জড়াইয়া একটা হাত ব্যাগ লইয়া তাড়াতাড়ি স্টিমারের দিকে ছুটিয়া চলিয়াছে। যে স্টিমারে রমেশের উঠিবার কথা সে স্টিমার এখনো ছাড়িবার বিলম্ব আছে। কিন্তু অন্য ঘাটে আর একটা স্টিমার গমনোন্মুখ অবস্থায় ঘন ঘন বাঁশি বাজাইতেছে। রমেশ জিজ্ঞাসা করিল, এ স্টিমার কোথায় যাইবে? উত্তর পাইল, পশ্চিমে। কতদূর পর্যন্ত যাইবে? জল না কমিলে কাশী পর্যন্ত যায়। শুনিয়া রমেশ তৎক্ষণাৎ সেই স্টিমারে উঠিয়া কমলাকে একটা কামরায় বসাইয়া আসিল এবং তাড়াতাড়ি কিছু দুধ, চাল, ডাল এবং এক ছড়া কলা কিনিয়া আনিল। এদিকে অক্ষয় অন্য স্টিমারের সকল আরোহীর আগে উঠিয়া মুড়িসুড়ি দিয়া এমন একটা জায়গায় দাঁড়াইয়া রহিল যেখান হইতে অন্যান্য যাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। যাত্রীগণের বিশেষ তাড়া ছিল না, জাহাজ ছাড়িবার দেরি আছে। তাহারা এই অবকাশে মুখ হাত ধুইয়া স্নান করিয়া কেহ কেহ বা তীরে রাঁধাবাড়া করিয়া খাইয়া লইতে লাগিল। অক্ষয়ের কাছে গোয়ালন্দ পরিচিত নহে। সে মনে করিল নিকটে কোথাও হোটেল বা কিছু আছে, সেইখানে রমেশ কমলাকে খাওয়াইয়া লইতেছে। অবশেষে স্টিমারে বাঁশি দিতে লাগিল, তখনও রমেশের দেখা নাই। কম্পমান তক্তার উপর দিয়া যাত্রীর দল জাহাজে উঠিতে আরম্ভ করিল। ঘন ঘন বাঁশির ফুৎকারে লোকের তাড়া ক্রমেই বাড়িয়া উঠিতে লাগিল, কিন্তু আগত ও আগন্তুকদের মধ্যে রমেশের কোনো চিহ্ন নাই। যখন আরোহীর সংখ্যা শেষ হইয়া আসিল, তক্তা টানিয়া লইল এবং সারেং নোঙর তুলিবার হুকুম করিল, তখন অক্ষয় ব্যস্ত হইয়া কহিল, আমি নামিয়া যাইব। কিন্তু খালাসিরা তাহার কথায় কর্ণপাত করিল না। ডাঙা দূরে ছিল না। অক্ষয় স্টিমার হইতে লাফ দিয়া পড়িল। তীরে উঠিয়া রমেশের কোনো খবর পাওয়া গেল না। অল্পক্ষণ হইল গোয়ালন্দ হইতে সকালবেলাকার প্যাসেঞ্জার ট্রেন কলিকাতা অভিমুখে চলিয়া গেছে। অক্ষয় মনে মনে ভাবিল, কাল রাত্রে গাড়িতে উঠিবার সময়কার টানাটানিতে নিশ্চয় সে রমেশের দৃষ্টিপথে পড়িয়াছে এবং রমেশ
তাহার কোনো বিরুদ্ধ অভিসন্ধি অনুমান করিয়া দেশে না গিয়া আবার সকালের গাড়িতেই কলিকাতা ফিরিয়া গেছে। কলিকাতায় যদি কোনো লোক লুকাইবার চেষ্টা করে তবে তো তাহাকে বাহির করাই কঠিন হইবে। অক্ষয় সমস্ত দিন গোয়ালন্দে ছটফট করিয়া কাটাইয়া সন্ধ্যার ডাকগাড়িতে উঠিয়া পড়িল। পরদিন ভোরে কলিকাতায় পৌঁছিয়া প্রথমেই সে রমেশের দর্জিপাড়ার বাসায় আসিয়া দেখিল তাহার দ্বার বন্ধ। খবর লইয়া জানিল সেখানে কেহই আসে নাই। কলুটলায় আসিয়া দেখিল রমেশের বাসা শূন্য। অন্নদাবাবুর বাসায় আসিয়া যোগেন্দ্রকে কহিল, পালাইয়াছে, ধরিতে পারিলাম না। যোগেন্দ্র কহিল, সে কি কথা? অক্ষয় তাহার ভ্রমণ বৃত্তান্ত বিবৃত করিয়া বলিল। অক্ষয়কে দেখিতে পাইয়া রমেশ কমলাকে শুদ্ধ লইয়া পলাইয়াছে। এই খবরে রমেশের বিরুদ্ধে যোগেন্দ্রর সমস্ত সন্দেহ নিশ্চিত বিশ্বাসে পরিণত হইল। যোগেন্দ্র কহিল, কিন্তু অক্ষয়, এ সমস্ত যুক্তি কোনো কাজেই লাগিবে না। শুধু হেমনলিনী কেন, বাবা শুদ্ধ ওই এক বুলি ধরিয়াছেন। তিনি বলেন রমেশের নিজের মুখে শেষ কথা না শুনিয়া তিনি রমেশকে বিশ্বাস করিতে পারিবেন না। এমনকি রমেশ আজও যদি আসিয়া বলে আমি এখন কিছুই বলিব না, তবু নিশ্চয় বাবা তাহার সঙ্গে হেমের বিবাহ দিতে কুণ্ঠিত হন না। ইহাদের লইয়া আমি এমন মুশকিলে পড়িয়াছি, বাবা হেমনলিনীর কিছুমাত্র কষ্ট সহ্য করিতে পারেন না। হেম যদি আজ আবদার করিয়া বসে রমেশের অন্য স্ত্রী থাক, আমি তাহাকেই বিবাহ করিব, তবে বাবা বোধহয় তাহাতেই রাজি হন। যেমন করিয়াই হোক, যত শীঘ্র হোক, রমেশকে দিয়া কবুল করাইতেই হইবে। তোমার হতাশ হইলে চলিবে না। আমি এ কাজে লাগিতে পারিতাম, কিন্তু কোনো প্রকার ফন্দি আমার মাথায় আসে না। আমি হয়তো রমেশের সঙ্গে একটা মারামারি বাঁধাইয়া দিব। এখনো বুঝি তোমার মুখ ধোয়া চা খাওয়া হয় নাই? অক্ষয় মুখ ধুইয়া চা খাইতে খাইতে ভাবিতে লাগিল। এমন সময় অন্নদাবাবু হেমনলিনীর হাত ধরিয়া চা খাইবার ঘরে আসিয়া উপস্থিত হইলেন। অক্ষয়কে দেখিবা মাত্র হেমনলিনী ফিরিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। যোগেন্দ্র রাগ করিয়া কহিল, হেমের এ ভারী অন্যায়। বাবা, তুমি উহার এই সকল অভদ্রতায় প্রশ্রয় দিও না। উহাকে জোর করিয়া এখানে আনা উচিত। হেম, হেম। হেমনলিনী তখন উপরে চলিয়া গেছে। অক্ষয় কহিল, যোগেন, তুমি আমার কেস আরো খারাপ করিয়া দিবে দেখিতেছি। উহার কাছে আমার সম্বন্ধে কোনো কথাটি কহিও না। সময় ইহার প্রতিকার হইবে। জবরদস্তি করিতে গেলে সব মাটি হইয়া যাইবে। এই বলিয়া অক্ষয় চা খাইয়া চলিয়া গেল। অক্ষয়ের ধৈর্যের অভাব ছিল না। যখন সমস্ত লক্ষণ তাহার প্রতিকূলে, তখনও সে লাগিয়া থাকিতে জানে। তাহার ভাবেরও কোনো বিকার হয় না। অভিমান করিয়া সে মুখ গম্ভীর করে না বা দূরে চলিয়া যায় না। অনাদর অবমাননায় সে অবিচলিত থাকে। লোকটা টেকসই। তাহার প্রতি যাহার ব্যবহার যেমনি হোক, সে টিকিয়া থাকে। অক্ষয় চলিয়া গেলে আবার অন্নদাবাবু হেমনলিনীকে ধরিয়া চায়ের টেবিলে উপস্থিত করিলেন। আজ তাহার কপোল পাণ্ডুবর্ণ, তাহার চোখের নিচে কালি পড়িয়া গেছে। ঘরে ঢুকিয়া সে চোখ নিচু করিল। যোগেন্দ্রের মুখের দিকে চাহিতে পারিল না। সে জানিত যোগেন্দ্র তাহার ও রমেশের উপর রাগ করিয়াছে, তাহাদের বিরুদ্ধে কঠিন বিচার করিতেছে। এই জন্য যোগেন্দ্রের সঙ্গে মুখোমুখি চোখাচোখি হওয়া তাহার পক্ষে দুরূহ হইয়া উঠিয়াছে। ভালোবাসায় যদিও হেমনলিনীর বিশ্বাসকে আগলাইয়া রাখিয়াছিল, তবু যুক্তিকে একেবারেই ঠেকাইয়া রাখা চলে না। যোগেন্দ্রের সম্মুখে হেমনলিনী কাল আপনার বিশ্বাসের দৃঢ়তা দেখাইয়া চলিয়া গেল, কিন্তু রাত্রের অন্ধকারে শয়নঘরের মধ্যে একলা সেই বল সম্পূর্ণ থাকে না। বস্তুত প্রথম হইতেই রমেশের ব্যবহারের কোনো অর্থ পাওয়া যায় না। সন্দেহের কারণগুলিকে হেমনলিনী যত প্রাণপণ বলে তাহার বিশ্বাসের দুর্গের মধ্যে ঢুকিতে দেয় না, তাহারা বাহিরে দাঁড়াইয়া ততই সবলে আঘাত করিতে থাকে। সাংঘাতিক আঘাত হইতে মা যেমন ছেলেকে বুকের মধ্যে দুই হাতে চাপিয়া ধরিয়া রক্ষা করে, রমেশের প্রতি বিশ্বাসকে হেমনলিনী সমস্ত প্রমাণের বিরুদ্ধে তেমনি জোর করিয়া হৃদয়ে আঁকড়িয়া রাখিল। কিন্তু হায়, জোর কি সকল সময় সমান থাকে? হেমনলিনীর পাশের ঘরেই রাত্রে অন্নদাবাবু শুইয়াছিলেন। হেম যে বিছানায় এপাশ ওপাশ করিতেছিল, তাহা তিনি বুঝিতে পারিতেছিলেন। একবার তাহার ঘরে গিয়া তাহাকে বলিতেছিলেন, মা, তোমার ঘুম হইতেছে না? হেমনলিনী উত্তর দিতেছিল, বাবা, তুমি কেন জাগিয়া আছো? আমার ঘুম আসিতেছে, আমি এখনই ঘুমাইয়া পড়িব। পরের দিন ভোরে উঠিয়া হেমনলিনী
ছাদের উপর বেড়াইতেছিল। রমেশের বাসার একটি দরজা একটি জানলাও খোলা নাই। সূর্য ক্রমে পূর্ব দিকের সৌধ শিখরমালার উপরে উঠিয়া পড়িল। হেমনলিনীর কাছে আজিকার এই নূতন অভ্যুদিত দিনটি এমনি শুষ্ক, শূন্য, এমনি আশাহীন, আনন্দহীন ঠেকিল যে সে সেই ছাদের এক কোণে বসিয়া পড়িয়া দুই হাতে মুখ ঢাকিয়া কাঁদিয়া উঠিল। আজ সমস্ত দিন কেহই আসিবে না। চায়ের সময় কাহাকেও আশা করিবার নাই। পাশের বাড়িতে কেহ একজন আছে, এই কল্পনা করিবার সুখটুকু পর্যন্ত ঘুচিয়া গেছে। হেম, হেম। হেমনলিনী তাড়াতাড়ি উঠিয়া চোখ মুছিয়া ফেলিয়া সাড়া দিল, কি বাবা? অন্নদাবাবু ছাতে উঠিয়া আসিয়া হেমনলিনীর পিঠে হাত বুলাইয়া কহিলেন, আমার আজ উঠিতে দেরি হইয়া গেছে। অন্নদাবাবু উৎকণ্ঠায় রাত্রে ঘুমাইতে পারেন নাই। ভোরের দিকে ঘুমাইয়া পড়িয়াছিলেন। আলো চোখে লাগিতেই উঠিয়া পড়িয়া তাড়াতাড়ি মুখ ধুইয়া হেমনলিনীর খবর লইতে গেলেন। দেখিলেন ঘরে কেহ নাই। সকালে তাহাকে একলা বেড়াইতে দেখিয়া তাহার বুকের মধ্যে আঘাত লাগিল। কহিলেন, চলো মা, চা খাইবে চলো। চায়ের টেবিলে যোগেন্দ্রের সম্মুখে বসিয়া চা খাইবার ইচ্ছা হেমনলিনীর ছিল না, কিন্তু সে জানিত কোনরূপ নিয়মের অন্যথা তাহার বাপকে পীড়া দেয়। তাছাড়া প্রত্যহ সে নিজের হাতে তাহার বাপের পেয়ালায় চা ঢালিয়া দেয়। এই সেবাটুকু হইতে সে নিজেকে বঞ্চিত করিতে চাহিল না। নিচে গিয়া ঘরে পৌঁছিবার পূর্বে যখন সে বাহির হইতে শুনিল যোগেন্দ্র কাহার সঙ্গে কথা কহিতেছে, তখন তাহার বুক কাঁপিয়া উঠিল। হঠাৎ মনে হইল বুঝি রমেশ আসিয়াছে। এত সকালে আর কে আসিবে? কম্পিত পদে ঘরে ঢুকিয়া যেই দেখিল অক্ষয়, অমনি সে আর কিছুতেই আত্মসংবরণ করিতে পারিল না। তৎক্ষণাৎ ছুটিয়া বাহির হইয়া আসিল। দ্বিতীয়বার অন্নদাবাবু যখন তাহাকে ঘরের মধ্যে লইয়া আসিলেন, তখন সে তাহার পিতার চৌকির পাশে ঘেঁষিয়া দাঁড়াইয়া নতমুখে তাহার চা প্রস্তুত করিয়া দিতে লাগিল। যোগেন্দ্র হেমনলিনীর ব্যবহারে অত্যন্ত বিরক্ত হইয়াছিল। হেম যে রমেশের জন্য এমন করিয়া শোক অনুভব করিবে, ইহা তাহার অসহ্য বোধ হইতেছিল। তাহার পরে যখন দেখিল অন্নদাবাবু তাহার এই শোকের সঙ্গী হইয়াছেন এবং সেও যেন সংসারের আর সকলের নিকট হইতে অন্নদাবাবুর স্নেহচ্ছায়ায় আপনাকে রক্ষা করিতে চেষ্টা করিতেছে, তখন তাহার অধৈর্য আরো বাড়িয়া উঠিল। আমরা যেন সবাই অন্যায়কারী। আমরা যে স্নেহের খাতিরেই কর্তব্য পালনের চেষ্টা করিতেছি, আমরাই যে যথার্থভাবে উহার মঙ্গল সাধনে প্রবৃত্ত, তাহার জন্য লেশমাত্র কৃতজ্ঞতা দূরে থাক, মনে মনে আমাদের দোষী করিতেছে। বাবার তো কোনো বিষয়ে কাণ্ডজ্ঞান নাই। এখন সান্ত্বনা দিবার সময় নহে, এখন আঘাত দিবারই সময়। তাহা না করিয়া তিনি ক্রমাগতই অপ্রিয় সত্যকে উহার নিকট হইতে দূরে খেদাইয়া রাখিতেছেন। যোগেন্দ্র অন্নদাবাবুকে সম্বোধন করিয়া কহিল, জানো না বাবা কি হইয়াছে? অন্নদাবাবু ত্রস্ত হইয়া উঠিয়া কহিলেন, না, কি হইয়াছে? যোগেন্দ্র, রমেশ কাল তাহার স্ত্রীকে লইয়া গোয়ালন্দ মেলে দেশে যাইতেছিল। অক্ষয়কে সেই গাড়িতে উঠিতে দেখিয়া দেশে না গিয়া আবার সে কলিকাতায় পালাইয়া আসিয়াছে। হেমনলিনীর হাত কাঁপিয়া উঠিল। চা ঢালিতে চা পড়িয়া গেল। সে চৌকিতে বসিয়া পড়িল। যোগেন্দ্র তাহার মুখের দিকে একবার কটাক্ষপাত করিয়া বলিতে লাগিল, পালাইবার কি দরকার ছিল? আমি তো কিছুই বুঝিতে পারি না। অক্ষয়ের কাছে তো পূর্বেই সমস্ত প্রকাশ হইয়া গিয়াছিল। একে তো তাহার পূর্বের ব্যবহার যথেষ্ট হেয়, তাহার পরে ভীরুতা। এই চোরের মতো ক্রমাগত পালাইয়া বেড়ানো আমার কাছে অত্যন্ত জঘন্য মনে হয়। জানি না হেম কি মনে করে, কিন্তু এরূপ পলায়নেই তাহার অপরাধের যথেষ্ট প্রমাণ হইতেছে। হেমনলিনী কাঁপিতে কাঁপিতে চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। কহিল, দাদা, আমি প্রমাণের কোনো অপেক্ষা রাখি না। তোমরা তাহার বিচার করিতে চাও করো, আমি তাহার বিচারক নই। যোগেন্দ্র, তোমার সঙ্গে যাহার বিবাহের সম্বন্ধ হইতেছে সে কি আমাদের নিঃসম্পর্ক? হেমনলিনী, বিবাহের কথা কে বলিতেছে? তোমরা ভাঙিয়া দিতে চাও, ভাঙিয়া দাও, সে তোমাদেরই ইচ্ছা, কিন্তু আমার মন ভাঙাইবার জন্য মিথ্যা চেষ্টা করিতেছ। বলিতে বলিতে হেমনলিনী স্বরবদ্ধ হইয়া কাঁদিয়া উঠিল। অন্নদাবাবু তাড়াতাড়ি উঠিয়া তাহার অশ্রুসিক্ত মুখ বুকে চাপিয়া ধরিয়া কহিলেন, চলো হেম, আমরা ওপরে যাই। স্টিমার ছাড়িয়া দিল।
প্রথম দ্বিতীয় শ্রেণীর কামরায় কেহই ছিল না। রমেশ একটি কামরা বাছিয়া লইয়া বিছানা পাতিয়া দিল। সকালবেলায় দুধ খাইয়া সেই কামরার দরজা খুলিয়া কমলা নদী ও নদী তীর দেখিতে লাগিল। রমেশ কহিল, জানো কমলা, আমরা কোথায় যাইতেছি? কমলা কহিল, দেশে যাইতেছি। রমেশ, দেশ তো তোমার ভালো লাগে না, আমরা দেশে যাইব না। কমলা, আমার জন্য তুমি দেশে যাওয়া বন্ধ করিয়াছ? রমেশ, হ্যাঁ, তোমারই জন্যে। কমলা মুখ ভার করিয়া কহিল, কেন তা করিলে? আমি একদিন কথায় কথায় কি বলিয়াছিলাম সেটা বুঝি এমন করিয়া মনে লইতে আছে? তুমি কিন্তু ভারী অল্পেতেই রাগ করো। রমেশ হাসিয়া কহিল, আমি কিছুমাত্র রাগ করি নাই, দেশে যাইবার ইচ্ছা আমারও নাই। কমলা তখন উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, তবে আমরা কোথায় যাইতেছি? রমেশ, পশ্চিমে। পশ্চিমে শুনিয়া কমলার চক্ষু বিস্ফারিত হইয়া উঠিল। পশ্চিম? যে লোক চিরদিন ঘরের মধ্যে কাটাইয়াছে, এক পশ্চিম বলিতে তাহার কাছে কতখানি বোঝায়। পশ্চিমে তীর্থ, পশ্চিমে স্বাস্থ্য, পশ্চিমে নবনব দেশ, নবনব দৃশ্য, কত রাজা ও সম্রাটের পুরাতন কীর্তি, কত কারুখচিত দেবালয়, কত প্রাচীন কাহিনী, কত বীরত্বের ইতিহাস। কমলা পুলকিত হইয়া জিজ্ঞাসা করিল, পশ্চিমে আমরা কোথায় যাইতেছি? রমেশ কহিল, কিছুই ঠিক নাই। মুঙ্গের, পাটনা, দানাপুর, বক্সার, গাজীপুর, কাশী, যেখানে হোক এক জায়গায় গিয়া উঠা যাইবে। এই সকল কতক জানা এবং না জানা শহরের নাম শুনিয়া কমলার কল্পনাবৃত্তি আরও উত্তেজিত হইয়া উঠিল। সে হাততালি দিয়া কহিল, ভারী মজা হইবে। রমেশ কহিল, মজা তো পরে হইবে, কিন্তু এ কয়দিন খাওয়া দাওয়ার কি করা যাইবে? তুমি খালাসিদের হাতের রান্না খাইতে পারিবে? কমলা ঘৃণায় মুখ বিকৃত করিয়া কহিল, মা গো, সে আমি পারিব না। রমেশ, তাহা হইলে কি উপায় করিবে? কমলা, কেন, আমি নিজে রাঁধিয়া লইব। রমেশ, তুমি রাঁধিতে পারো? কমলা হাসিয়া উঠিয়া কহিল, তুমি আমাকে যে কি ভাবো জানি না। রাঁধিতে পারি না তো কি, আমি কি কচি খুকি? মামার বাড়িতে আমি তো বরাবর রাঁধিয়া আসিয়াছি। রমেশ তৎক্ষণাৎ অনুতাপ প্রকাশ করিয়া কহিল, তাই তো, তোমাকে এই প্রশ্নটা করা ঠিক সঙ্গত হয় নাই। তাহা হইলে এখন হইতে রাঁধিবার জোগাড় করা যাক, কি বলো? এই বলিয়া রমেশ চলিয়া গেল এবং সন্ধান করিয়া এক লোহার উনুন সংগ্রহ করিল। শুধু তাই নয়, কাশী পৌঁছাইয়া দিবার খরচ ও বেতনের প্রলোভনে উমেশ বলিয়া এক কায়স্থ বালককে জল তোলা, বাসন মাজা প্রভৃতি কাজের জন্য নিযুক্ত করিল। রমেশ কহিল, কমলা, আজ কি রান্না হইবে? কমলা কহিল, তোমার তো ভারী জোগাড় আছে, এক ডাল আর চাল, আজ খিচুড়ি হইবে। রমেশ খালাসিদের নিকট হইতে কমলার নির্দেশ মতো মশলা সংগ্রহ করিয়া আনিল। রমেশের অনভিজ্ঞতায় কমলা হাসিয়া উঠিল, কহিল, শুধু মশলা লইয়া কি করিব? শিল নোড়া নহিলে বাটিব কি করিয়া? তুমি তো বেশ। বালিকারই অবজ্ঞা বহন করিয়া রমেশ শিল নোড়ার সন্ধানে ছুটিল। শিল নোড়া না পাইয়া খালাসিদের কাছ হইতে এক লোহার হামানদিস্তা ধার করিয়া আনিল। হামানদিস্তায় মশলা কোটা কমলার অভ্যাস ছিল না, অগত্যা তাহাই লইয়া বসিতে হইল। রমেশ কহিল, মশলা না হয় আর কাহাকেও দিয়া পিসাইয়া আনিতেছি। কমলার তাহা মনোপুত হইল না। সে নিজেই উৎসাহ সহকারে কাজ আরম্ভ করিল। এই অনভ্যস্ত প্রণালীর অসুবিধাতে তাহার কৌতুকবোধ হইল। মশলা লাফাইয়া উঠিয়া চারিদিকে ছিটকাইয়া পড়ে, আর সে হাসি রাখিতে পারে না। তাহার এই হাসি দেখিয়া রমেশেরও হাসি পায়। এই রূপে মশলা কোটার অধ্যায় শেষ করিয়া কোমরে আঁচল জড়াইয়া একটা দরমাঘেরা জায়গায় কমলা রান্না চড়াইয়া দিল। কলিকাতা হইতে একটা হাঁড়িতে করিয়া সন্দেশ আনা হইয়াছিল, সেই হাঁড়িতেই কাজ চালাইয়া লইতে হইল। রান্না চড়াইয়া দিয়া কমলা রমেশকে কহিল, তুমি যাও, শীঘ্র স্নান করিয়া লও, আমার রান্না হইতে বেশি দেরি হইবে না। রান্নাও হইল, রমেশও স্নান করিয়া আসিল। এখন প্রশ্ন উঠিল, থালা তো নাই, কিসে খাওয়া যায়? রমেশ অত্যন্ত ভয় ভয় কহিল, খালাসিদের কাছ হইতে শানকি ধার করিয়া আনা যাইতে পারে। কমলা কহিল, ছি। রমেশ মৃদুস্বরে জানাইল,
এরূপ অনাচার পূর্বেও তাহার দ্বারা অনুষ্ঠিত হইয়াছে। কমলা কহিল, পূর্বে যা হইয়াছে তাহা হইয়াছে, এখন হইতে হইবে না, আমিও দেখিতে পারিব না। এই বলিয়া সে সেই সন্দেশের হাঁড়ির মুখে যে সরা ছিল তাহাই ভালো করিয়া ধুইয়া আনিয়া উপস্থিত করিল। কহিল, আজকের মতো তুমি ইহাতেই খাও, পরে দেখা যাইবে। জল দিয়া ধুইয়া আহার স্থান প্রস্তুত হইলে রমেশ শুদ্ধভাবে খাইতে বসিয়া গেল। 2-1 গ্রাস মুখে তুলিয়া কহিল, বাহ, চমৎকার হইয়াছে। কমলা লজ্জিত হইয়া কহিল, যাও, ঠাট্টা করিতে হইবে না। রমেশ কহিল, ঠাট্টা নয়, তাহা এখনই দেখিতে পাইবে, বলিয়া পাতের অন্ন দেখিতে দেখিতে নিঃশেষ করিয়া আবার চাহিল। কমলা এবারে অনেক বেশি করিয়া দিল। রমেশ ব্যস্ত হইয়া কহিল, ও কি করিতেছ? তোমার নিজের জন্য কিছু আছে তো? ঢের আছে, সেজন্য তোমাকে ভাবিতে হইবে না। রমেশের তৃপ্তিপূর্বক আহারে কমলা ভারী খুশি হইল। রমেশ কহিল, তুমি কিসে খাইবে? কমলা কহিল, কেন, ওই সরাতেই হইবে। রমেশ অস্থির হইয়া উঠিল, কহিল, না, সে হইতেই পারে না। কমলা আশ্চর্য হইয়া কহিল, কেন হইবে না কেন? রমেশ কহিল, না না, সে কি হয়? কমলা কহিল, খুব হইবে, আমি সব ঠিক করিয়া লইতেছি। উমেশ, তুই কিসে খাইবি? উমেশ কহিল, মা ঠাকুরন, নিচে ময়রা খাবার বেচিতেছে, তাহার কাছ হইতে শালপাতা চাহিয়া আনিতেছি। রমেশ কহিল, তুমি যদি ওই সরাতেই খাইবে তো আমাকে দাও, আমি ভালো করিয়া ধুইয়া আনিতেছি। কমলা কেবল সংক্ষেপে কহিল, পাগল হইয়াছ? ক্ষণকাল পরে সে বলিয়া উঠিল, কিন্তু পান তৈরি করিতে পারি নাই, তুমি আমাকে পান আনাইয়া দাও নাই। রমেশ কহিল, নিচে পানওয়ালা পান বেচিতেছে। এমনি করিয়া অতি সহজে ঘরকন্যা শুরু হইল। রমেশ মনে মনে উদ্বিগ্ন হইয়া উঠিল। সে ভাবিতে লাগিল, দাম্পত্যের ভাবকে কেমন করিয়া ঠেকাইয়া রাখা যায়। গৃহিণীর পদ অধিকার করিয়া লইবার জন্য কমলা বাহিরের কোনো সহায়তা বা শিক্ষার প্রত্যাশা রাখে না। সে যতদিন তাহার মামার বাড়িতে ছিল, রাঁধিয়াছে, বাড়িয়াছে, ছেলে মানুষ করিয়াছে, ঘরের কাজ চালাইয়াছে। তাহার নৈপুণ্য, তৎপরতা ও কর্মের আনন্দ দেখিয়া রমেশের ভারী সুন্দর লাগিল। কিন্তু সেই সঙ্গে এ কথাও সে ভাবিতে লাগিল, ভবিষ্যতে ইহাকে লইয়া কিভাবে চলা যাইবে, ইহাকে কেমন করিয়া কাছে রাখিব অথচ দূরে রাখিয়া দিব। দুইজনের মাঝখানে গণ্ডির রেখাটা কোনখানে টানা উচিত? উভয়ের মধ্যে যদি হেমনলিনী থাকিত, তাহা হইলে সমস্তই সুন্দর হইয়া উঠিত। কিন্তু সে আশা যদি ত্যাগ করিতেই হয়, তবে একলা কমলাকে লইয়া সমস্ত সমস্যার মীমাংসা যে কি করিয়া হইতে পারে তাহা ভাবিয়া পাওয়া কঠিন। রমেশ স্থির করিল, আসল কথাটা কমলাকে খুলিয়া বলাই উচিত, ইহার পর আর চাপিয়া রাখা চলে না। তখনও বেলা যায় নাই, এমন সময় স্টিমার চরে ঠেকিয়া গেল। সেদিন অনেক ঠেলাঠেলিতেও স্টিমার ভাসিল না। উঁচু পাড়ের নিচে জলচর পাখিদের পদাঙ্ক খচিত এক স্তর বালুকাময় নিম্নতট কিছু দূর হইতে বিস্তীর্ণ হইয়া নদীতে আসিয়া নামিয়াছে। সেইখানে গ্রাম বধূরা তখন দিনান্তের শেষ জল সঞ্চয় করিয়া লইবার জন্য ঘট লইয়া আসিয়াছিল। তাহাদের মধ্যে কোনো কোনো প্রগলভা বিনা অবগুণ্ঠনে এবং কোনো কোনো ভীরু ঘোমটার অন্তরাল হইতে স্টিমারের দিকে চাহিয়া কৌতূহল মিটাইতেছিল। ঊর্ধ্বনাসিক স্পর্ধিত জলযানটার দুর্বিপাকে গ্রামের ছেলেগুলা পাড়ের উপরে দাঁড়াইয়া চিৎকার স্বরে ব্যঙ্গোক্তি করিতে করিতে নৃত্য করিতেছিল। ও পাড়ের জনশূন্য চরের মধ্যে সূর্য অস্ত গেল। রমেশ জাহাজের রেলিং ধরিয়া সন্ধ্যার আভায় দীপ্যমান পশ্চিম দিগন্তের দিকে চুপ করিয়া চাহিয়াছিল। কমলা তাহার বেড়া দেওয়া রাঁধিবার জায়গা হইতে আসিয়া কামরার দরজার পাশে দাঁড়াইল। রমেশ শীঘ্র পশ্চাতে মুখ ফিরাইবে এমন সম্ভাবনা না দেখিয়া সে মৃদুভাবে একটু আদ্রু কাশিল। তাহাতেও কোনো ফল হইল না। অবশেষে তাহার চাবির গোছা দিয়া দরজায় ঠকঠক করিতে লাগিল। শব্দ যখন প্রবলতর হইল, তখন রমেশ মুখ ফিরাইল। কমলাকে দেখিয়া তাহার কাছে আসিয়া কহিল, এ তোমার কিরকম ডাকিবার প্রণালী? কমলা কহিল, তা কিরকম করিয়া ডাকিব? রমেশ কহিল, কেন,
বাপ মায়ে আমার নামকরণ করিয়াছিলেন কিসের জন্য, যদি কোনো ব্যবহারেই না লাগিবে? প্রয়োজনের সময় আমাকে রমেশবাবু বলিয়া ডাকিলে ক্ষতি কি? আবার সেই একই রকম ঠাট্টা। কমলার কপলে এবং কর্ণমূলে সন্ধ্যার আভার উপরে আরও একটুখানি রক্তিম আভা যোগ দিল। সে মাথা ঝাঁকাইয়া কহিল, তুমি কি যে বলো তাহার ঠিক নাই। শোনো, তোমার খাবার তৈরি, একটু সকাল সকাল খাইয়া লও। আজ ওবেলায় ভালো করিয়া খাওয়া হয় নাই। নদীর বাতাসে রমেশের ক্ষুধাবোধ হইতেছিল। আয়োজনের অভাবে পাছে কমলা ব্যস্ত হইয়া পড়ে, সেই জন্য কিছুই বলে নাই। এমন সময় অযাচিত আহারের সংবাদে তাহার মনে যে একটা সুখের আন্দোলন তুলিল, তাহার মধ্যে একটু বৈচিত্র্য ছিল। কেবল ক্ষুধা নিবৃত্তির আসন্ন সম্ভাবনার সুখ নহে, কিন্তু সে যখন জানিতেছে না, তখনও যে তাহার জন্য একটি চিন্তা জাগ্রত আছে, একটি চেষ্টা ব্যাপৃত রহিয়াছে, তাহার সম্বন্ধে একটি কল্যাণ বিধানের শতই কাজ করিয়া চলিয়াছে, ইহার গৌরব সে হৃদয়ের মধ্যে অনুভব না করিয়া থাকিতে পারিল না। কিন্তু ইহা তাহার প্রাপ্য নহে। এত বড় জিনিসটা কেবল ভ্রমের উপরেই প্রতিষ্ঠিত। এই চিন্তার নিষ্ঠুর আঘাতও সে এড়াইতে পারিল না। সে শির নত করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। কমলা তাহার মুখের ভাব দেখিয়া আশ্চর্য হইয়া কহিল, তোমার বুঝি খাইতে ইচ্ছা নাই? ক্ষুধা পায় নাই? আমি কি তোমাকে জোর করিয়া খাইতে বলিতেছি? রমেশ তাড়াতাড়ি প্রফুল্লতার ভান করিয়া কহিল, তোমাকে জোর করিতে হইবে কেন? আমার পেটের মধ্যেই জোর করিতেছে। এখন তো খুব চাবি ঠকঠক করিয়া ডাকিয়া আনিলে। শেষকালে পরিবেশনের সময় যেন দর্পহারী মধুসূদন দেখা না দেন। এই বলিয়া রমেশ চারিদিকে চাহিয়া কহিল, কই, খাদ্যদ্রব্য তো কিছু দেখি না। খুব ক্ষুধার জোর থাকিলেও এই আসবাবগুলা আমার হজম হইবে না। ছেলেবেলা হইতে আমার অন্যরকম অভ্যাস। রমেশ কামরার বিছানা প্রভৃতি অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল। কমলা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। হাসির বেগ থামিলে কহিল, এখন বুঝি আর সবুর সইতেছে না? যখন আকাশের দিকে তাকাইয়াছিলে তখন বুঝি ক্ষুধা তৃষ্ণা ছিল না? আর যেমনি আমি ডাকিলাম অমনি মনে পড়িয়া গেল ভারী ক্ষুধা পাইয়াছে। আচ্ছা, তুমি 1 মিনিট বসো, আমি আনিয়া দিতেছি। রমেশ কহিল, কিন্তু দেরি হইলে এই বিছানাপত্র কিছুই দেখিতে পাইবে না, তখন আমায় দোষ দিও না। রসিকতার এই পুনরুক্তিতে কমলার কম আমোদ বোধ হইল না। তাহার আবার ভারী হাসি পাইল। সরল হাস্যোচ্ছ্বাসে ঘরকে সুধাময় করিয়া দিয়া কমলা দ্রুত পদে খাবার আনিতে গেল। রমেশের কাষ্ঠ প্রফুল্লতার ছদ্ম দীপ্তি মুহূর্তের মধ্যে কালিমায় ব্যাপ্ত হইল। উপরে শালপাত ঢাকা একটি চ্যাঙারি লইয়া অনতিকাল পরেই কমলা কামরায় প্রবেশ করিল। বিছানার উপরে চাঙারি রাখিয়া আঁচল দিয়া ঘরের মেজে মুছিতে লাগিল। রমেশ ব্যস্ত হইয়া কহিল, ও কি করিতেছ? কমলা কহিল, আমি তো এখনই কাপড় ছাড়িয়া ফেলিব। এই বলিয়া শালপাতা তুলিয়া পাতিল ও তাহার উপরে লুচি ও তরকারি নিপুণ হস্তে সাজাইয়া দিল। রমেশ কহিল, কি আশ্চর্য! লুচির জোগাড় করিলে কি করিয়া? কমলা সহজে রহস্য ফাঁস না করিয়া অত্যন্ত নিগূঢ় ভাব ধারণ করিয়া কহিল, কেমন করিয়া বলো দেখি। রমেশ কঠিন চিন্তার ভান করিয়া কহিল, নিশ্চয়ই খালাসিদের জলখাবার হইতে ভাগ বসাইয়াছ। কমলা অত্যন্ত উত্তেজিত হইয়া কহিল, কক্ষনো না, রামও বলো। রমেশ খাইতে খাইতে লুচির আদি কারণ সম্বন্ধে যত রাজ্যের অসম্ভব কল্পনা দ্বারা কমলাকে রাগাইয়া তুলিল। যখন বলিল, আরব্য উপন্যাসের প্রদীপওয়ালা আলাদিন বেলুচিস্তান হইতে গরম গরম ভাজাইয়া তাহার দৈত্যকে দিয়া সওগাত পাঠাইয়াছে, তখন কমলার আর ধৈর্য কিছুতেই রহিল না। সে মুখ ফিরাইয়া কহিল, তবে যাও, আমি বলিব না। রমেশ ব্যস্ত হইয়া কহিল, না না, আমি হার মানিতেছি। মাঝদরিয়ায় লুচি এ যে কেমন করিয়া সম্ভব হইতে পারে আমি তো ভাবিয়া পাইতেছি না, কিন্তু তবু খাইতে চমৎকার লাগিতেছে। এই বলিয়া রমেশ তত্ত্বনির্ণয় অপেক্ষা ক্ষুধানিবৃত্তি শ্রেষ্ঠতা সবেগে সপ্রমাণ করিতে লাগিল। স্টিমার চরে ঠেকিয়া গেলে শূন্য ভাণ্ডার পূরণের চেষ্টায় কমলা উমেশকে গ্রামে পাঠাইয়াছিল। স্কুলে থাকিতে জলপানি স্বরূপে রমেশ কমলাকে যে কয়টি টাকা দিয়াছিল,
তাহারই মধ্য হইতে অল্প কিছু বাঁচিয়া ছিল, তাহাই দিয়া কিছু ঘি ময়দা সংগ্রহ হইল। উমেশকে কমলা জিজ্ঞাসা করিল, উমেশ, তুই কি খাবি বল দেখি? উমেশ কহিল, মা ঠাকরুন, দয়া করো যদি, গ্রামে গোয়ালার বাড়িতে বড় বড় সরেস দই দেখিয়া আসিলাম। কলা তো ঘরেই আছে, আর পয়সা দুয়েকের চিড়ে মুড়কি হইলেই পেট ভরিয়া আজ ফলার করিয়া লই। লুব্ধ বালকের ফলারের উৎসাহে কমলাও উৎসাহিত হইয়া উঠিল। কহিল, পয়সা কিছু বাঁচিয়াছে উমেশ? উমেশ কহিল, কিছু না মা। কমলা মুশকিলে পড়িয়া গেল। রমেশের কাছে কেমন করিয়া মুখ ফুটিয়া টাকা চাহিবে তাই ভাবিতে লাগিল। একটু পরে বলিল, তোর ভাগ্যে আজ যদি ফলার নাই জোটে তবে লুচি আছে, তোর ভাবনা নাই, চল ময়দা মাখবি চল। উমেশ কহিল, কিন্তু মা, দই যা দেখিয়া আসিলাম সে আর কি বলিব। কমলা কহিল, দেখ উমেশ, বাবু যখন খাইতে বসিবেন তখন তুই তোর বাজারের পয়সা চাহিতে আসিস। রমেশের আহার কতকটা অগ্রসর হইলে উমেশ আসিয়া দাঁড়াইয়া সসংকোচে মাথা চুলকাইতে লাগিল। রমেশ তাহার মুখের দিকে চাহিল। সে অর্ধোক্তিতে কহিল, মা, বাজারের পয়সা। তখন রমেশের হঠাৎ চেতনা হইল যে আহারের আয়োজন করিতে হইলে অর্থের প্রয়োজন হয়। আলাদিনের প্রদীপের অপেক্ষা করিলে চলে না। ব্যস্ত হইয়া কহিল, কমলা, তোমার কাছে তো টাকা কিছুই নাই, আমাকে মনে করাইয়া দাও নাই কেন? কমলা নীরবে অপরাধ স্বীকার করিয়া লইল। আহার আনতে রমেশ কমলার হাতে একটি ছোট ক্যাশ বাক্স দিয়া কহিল, এখনকার মতো তোমার ধনরত্ন সব এইটিতেই রইল। এইরূপে গৃহিণীপনার সমস্ত ভারই আপনা হইতে কমলার হাতে গিয়া পড়িতেছে। রমেশ তাহা প্রত্যক্ষ করিয়া আবার একবার জাহাজের রেলিক ধরিয়া পশ্চিম আকাশের দিকে চাহিল। পশ্চিম আকাশ দেখিতে দেখিতে তাহার চোখের উপরে সম্পূর্ণ অন্ধকার হইয়া আসিল। উমেশ আজ পেট ভরিয়া চিড়া দই কলা মাখিয়া ফলার করিল। কমলা সম্মুখে দাঁড়াইয়া তাহার জীবন বৃত্তান্ত সবিস্তারে আয়ত্ত করিয়া লইল। বিমাতা শাসিত গৃহের উপেক্ষিত উমেশ কাশীতে তাহার মাতামহীর কাছে পালাইয়া যাইতেছিল। সে কহিল, মা, যদি তোমাদের কাছেই রাখো তবে আমি আর কোথাও যাই না। মাতৃহীন বালকের মুখে মা সম্ভাষণ শুনিয়া বালিকার কোমল হৃদয়ের কোন এক গভীর দেশ হইতে জননী সাড়া দিল। কমলা স্নিগ্ধস্বরে কহিল, বেশ তো উমেশ, তুই আমাদের সঙ্গেই চল। আজ এ পর্যন্তই। উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।